শ্রমিকদা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মনোজ আগরওয়াল তিনি স্বীকার করছেন কমিশনের সাইট হ্যাক হয়েছে, চরম বিভ্রান্তি। ওটা সম্ভব? আরে ওরা বুঝবে। ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমাদের যে আমার ফর্ম 7 গুলোকে যে টেনে নেওয়া হলো সেগুলো হ্যাক হয়ে গেল, তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে। সেগুলোর কি হবে? আমাদের ফর্ম 7 শুনানি না হওয়া পর্যন্ত এসআইআর কে শেষ করা যাবে না। নো এসআইআর নো ভোট। মাঝপথে টাটা বাই বাই করে ভোটে চলে যাবেন, ওটা আমরা হতে দেবো না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে কথাটা বেশ কয়েকদিন যাবৎ আপনাদের এই এপিসোডগুলোতে আমি বারবার করে বলছি, ঠিক সেই কঠোর অবস্থানটাই কিন্তু আপনারা এক্ষুনি শুনতে পেলেন এপিসোডের একদম শুরুতে বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের মুখে। ফর্ম 7 নিয়ে তাদের কঠোর অবস্থান, এবং এই মুহূর্তে রাজ্যে আপনাদের গত এপিসোডগুলোতে বারবার করে দেখিয়েছি, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে এই মুহূর্তে যে এই 29 লক্ষ যেটা মানে স্পেশাল যিনি অবজারভার আসেন, রোল অবজারভার সুব্রত, মাননীয় সুব্রত গুপ্ত মহাশয় বা সিইও মনোজ আগরওয়াল, তারা যেটা অ্যাজাম্পশনের মাধ্যমে জানিয়েছেন বা অনুমানের মাধ্যমে জানিয়েছেন যে 29 লক্ষ মতো মোটামুটি নিষ্পত্তির যে লিস্ট সেটা গতদিন বেরিয়েছে রাত্রির 12:05। যদিও সেই লিস্ট দেখা নিয়ে নানান টেকনিক্যাল সমস্যা ছিল, সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। সেই সমালোচনাও আমাদের এই মানুষের ভাষার থেকে নির্বাচন কমিশনের প্রতি আমরা জানাচ্ছি, যে লিস্ট বেরোবে সেটা যেন মানুষ স্বচ্ছ সুন্দরভাবে দেখতে পায়, সেই ব্যবস্থাটা আগে থেকেই করে রাখা উচিত। এবং আশা করব ইলেকশন কমিশন এই ব্যাপারে যত্নশীল হবে এবং আগামী দিনে এই অবস্থাটা তৈরি হবে না। এমনিতেই নানান দিক থেকে মানুষ নানান রকম ভাবে বিপর্যস্ত। কিন্তু বিজেপির এই যে অবস্থান, যে তাদের যে ফর্ম 7 গুলো তারা জমা দিয়েছিল, সেই ফর্ম 7 গুলো গত দুবার এই শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন, তার প্রচার কর্মসূচি থেকেও জানিয়েছিলেন সাংবাদিকদের, যে ফর্মগুলি ঠিকমতো আপলোডই করা হয়নি। ফর্ম 7 প্রচুর সংখ্যায় সেটা, এবং কখনো কখনো সেটাকে তাদের অভিযোগ যে তৃণমূল কর্মীরা অনেক সময় সেগুলোকে ছিনিয়ে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এবং সেগুলো এখনো পর্যন্ত সেগুলো নিয়ে নতুন কোনো আপডেট তাদের কাছে নেই, আমাদের কাছেও নেই। এবং আমরা সুপ্রিম কোর্টের যে হিয়ারিং গুলো দেখলাম, যেটার কথা এক্ষুনি উল্লেখ করলাম, তাতে কিন্তু এই ফর্ম 7 এর কথার উল্লেখ বা আবেদন এখনো পর্যন্ত লাস্ট যে কটা হিয়ারিং হয়েছে সেগুলোতে আমরা দেখতে পাইনি। বিজেপি এই বিষয়ে কি ভাবছে, যেমন তাদের রাজ্য সভাপতি যেমন জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যে ফর্ম 7 এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ভোটের কোনো চান্সই নেই। পরিষ্কার বলে দিলেন, ফর্ম 7 এর নিষ্পত্তি হবে, তারপর ভোটের কোনো চান্সই নেই। মানুষের ভাষার তরফ থেকে এই জিনিসটাই কিন্তু আমরা অনেক আগে থেকে বারবার করে বলেছি। কিছু কিছু দর্শক হয়তো খুব সঙ্গত কারণেই সেটাতে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা নিয়ে কি তারা সুপ্রিম কোর্টে ঠিকভাবে মুভ করছে বা সেই দাবিটা তুলছে, বা আগামী দিনে নিশ্চয়ই 1 তারিখে আবার এসআইআর এর হিয়ারিং আছে, আমরা সকলেই জানি। ওই সুপ্রিম কোর্টেই, ওই প্রধান বিচারপতির এজলাসেই, ডিভিশন বেঞ্চে, সেখানে কি এই ইস্যু উঠবে? যেমন অন্যান্য ইস্যুগুলো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নজর দিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছে সেটা তত্ত্বাবধান করবার জন্য, এবং আমরা সকলেই জানি যে এই মুহূর্তে পুরো বিষয়টা নির্বাচন কমিশনের হাতেই নেই। আমরা এও জানি যে মাননীয় যে সমস্ত বিচারকরা এই পুরো প্রসেসটা স্ক্রুটিনিটা করছেন বা আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসের পুরো বিচারটা করছেন ঠিকভাবে,
আমরা বিচার ব্যবস্থার উপর অবশ্যই শ্রদ্ধাশীল, কিন্তু তৎসত্ত্বেও একটি অসাধু প্রচেষ্টা আজকেই আমরা দেখতে পেলাম। আমাদের এই আগের এপিসোডটা একটু বড় হলেও সেখানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি যে কোর্টে গিয়ে এই তৃণমূল কংগ্রেস কিচ্ছু বলছে না, যে সমস্ত কথাগুলো, যে কেন কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম কেটে দেওয়া হচ্ছে, ছুপা রুস্তম থেকে নাম কেটে দিচ্ছে, মধ্যরাতে তাণ্ডব করছে বিজেপি, এবং একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে নাম কাটা হচ্ছে, এর একটা শব্দ একটা কথাও সুপ্রিম কোর্টের হিয়ারিং এ এই দলটির যে সমস্ত আইনজীবী থাকেন, মিস্টার শ্যাম দেওয়ান থেকে শুরু করে মেনকা গুরুস্বামী, মাননীয় যে সমস্ত অ্যাডভোকেটরা, মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, যারা ভারতবর্ষের একদম প্রথম সারির লয়ার, তাদের মুখ থেকে কিন্তু এই সমস্ত কথা একটা বারের জন্যও শোনা গেল না যে বিজেপি কমিশনকে চালাচ্ছে, কেন্দ্রে দুজন বসে আছে, তারা চক্রান্ত করে এই এসআইআর প্রসেস চালাচ্ছে। এটা শোনা গেল না একবারের জন্যও কোনো হিয়ারিং এ যে বিজেপি পার্টি অফিস থেকে বসে থেকে ছুপা রুস্তমের মতো নির্দেশ দিয়ে দিয়ে এই এসআইআর প্রসেসের বিভিন্ন রকম নাম কাটছে বা একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে তাদের নাম কেটে দিচ্ছে। বিজেপি যে ইলেকশন কমিশনকে চালাচ্ছে এবং এই যে রাজ্যের নির্বাচনের যে সমস্ত অফিসার বা আধিকারিক, এই সমস্ত ট্রান্সফার, এ সমস্ত কিছুও কিন্তু সুপ্রিম কোর্টে জানা গেল না, যদিও তারা কলকাতা হাইকোর্টে সেটা তোলবার চেষ্টা করেছিলেন এবং সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা জানিয়ে দিয়েছে। কি করেছে নির্বাচন কমিশন? তো আইন মেনেই কাজ করেছে। আইনটা কোথায় ভেঙেছে তোমরা জানো? নির্বাচন কমিশন কোন জায়গায় আইন ভেঙেছে সেটা তোমরা আমাকে জানাও। কাজে অন্যদিকে শাসক দলের এই মুহূর্তে, বিদায়ী শাসক দল বলা উচিত, তাদের যে প্রচেষ্টা, এই যে মানুষকে কোর্টের মধ্যে একরকম বলা এবং যার কোনো আইনি ভিত্তিই নেই সেই সমস্ত কথাগুলো একটানা আউড়ে যাওয়া সাধারণ মানুষের কাছে, রাস্তায় ঘাটে, জনসভায়। কিন্তু আমরা জানি ওই যে গোয়েবেলস এর একটা থিওরি আছে, হিটলারের, কোট অ্যান্ড কোট বলছি কারণ এই নামটা ইউটিউবে নিতে নেই, কন্টেন্ট পলিসি ব্রেক করে, কিন্তু এটা একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। গোয়েবেলস থিওরি সেটা কি বলছে যে একটাই মিথ্যে কথা যদি বারবার করে মানুষের কাছে বলতে থাকো, তাহলে একসময় মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে। এবং এই যে 15 বছর যাবত এই যে রাজত্বকাল, এতে এই দৃষ্টান্ত আমরা একাধিকবার দেখেছি, বারবার দেখেছি। আমরা সিএ এর ক্ষেত্রে দেখেছি, সেটাকে এনআরসি বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, প্রচুর পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, ধ্বংস হয়েছিল, তার বিচার প্রক্রিয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি ওয়াকআপ নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝানোর চেষ্টা, যেটা একরকম চিটিং, এই কথাটা উল্লেখ করছি। সংখ্যালঘুদের ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভুল বুঝিয়ে নির্দিষ্ট সময়সীমাকে পিছিয়ে দিয়ে, করতে না দিয়ে, তাদের যে সমস্ত ধর্মীয় সম্পত্তির যে সমস্ত রেজিস্ট্রেশনের ব্যাপার আছে সেগুলো পুরো প্রসেসটাকেই বানচাল করে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে বিজেপির নেতা এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি, এটা তথ্য, সেটা অন্য দলের কেউ হলে তার নামটাও করতাম, তিনি সময়টা বাড়িয়েছিলেন বলে আজকে তারা কিছুটা রেজিস্ট্রেশন করতে পারছেন বা পেরেছেন, খানিকটা। তাও এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর 1200 কি 1800 সামথিং সম্পত্তি তারা রেজিস্টার করতে পেরেছেন, ছেড়ে দিন সেটা অংশটা। এই যে প্রচন্ড পরিমাণে ভুল বোঝানোর এই কথাগুলো দিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে প্রচার সভা শুরু করলেন, এবং পাশাপাশি যদি রাখেন যে বিজেপির এই কঠোর অবস্থান যে ফর্ম 7 সম্পন্ন না হলে ভোটের কোনো প্রশ্নই নেই, নো এসআইআর নো ভোট, এসআইআর প্রসেসকে পুরো কমপ্লিট করতে হবে অবশ্যই। তাহলে নাম ওঠাটা যেমন জরুরি,
প্রসেসটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে, তাহলে অভিযোগপত্র যেগুলো আছে সেগুলো দিয়ে, যেগুলোর সম্পর্কে অভিযোগ জমা পড়েছে সেগুলোও ঠিক ততটা গুরুত্বপূর্ণ। নাম ওঠাটাও যতটা জরুরি, নাম ওই ভেজাল নামগুলো যদি, যেগুলো ফর্ম সেভেনে যেটা নিয়ম যে অবৈধ নাম হিসেবে যেগুলো অভিযোগগুলো জমা পড়ে, তাহলে সেগুলোর সঠিক বিচার করে সেগুলো বাদ দেওয়াটাও ঠিক ততটাই জরুরি যুক্তির হিসাবে বলে। তাহলে এবার যদি আসেন, পাশাপাশি যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে যে যদি কোনো কারণে ভোট সত্যি পিছিয়ে যায়, সংখ্যার হিসেবে যে 29 লক্ষ সমাধান হয়েছে গতকাল পর্যন্ত, যা আমাদের কাছে খবর ছিল, সিইও যা জানিয়েছিলেন, স্পেশাল রোল অবজারভার মিস্টার সুব্রত গুপ্ত তিনি যা জানিয়েছিলেন, তাহলে তারপরে পড়েছিল আরো 31 লক্ষ, যেটা কিনা সুপ্রিম কোর্টের অর্ডারে 6 তারিখের মধ্যে প্রথম 152টা কেন্দ্রের কমপ্লিট করে দেওয়ার কথা, আর 9 তারিখের মধ্যে পুরোটা। তাহলে 6 আর 9 এর মধ্যে তফাৎ মাত্র 3 দিনের। এটাকে যদি একটা রাউন্ড ফিগার এই ধরি, তাহলে হাতে কিন্তু মাত্র আর 11টা দিন। এই 11 দিনের মধ্যে কিন্তু ওই 31 লক্ষ বা 30 লক্ষ কাছাকাছি এই সংখ্যাটাকে কমপ্লিট করতে হবে। এবং এই শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে প্রসঙ্গটা তুলে দিলেন যে ওই ফর্ম 7 সমাধানও কিন্তু ওর মধ্যেই করতে হবে। প্লাস যে সমস্ত ভোটার আগে ফাইনাল লিস্টে হয়তো নিজেদেরকে বৈধ মনে করেছেন অথচ তাদের নাম বাদ গেছে, তাদের সমাধানও ফর্ম 6 দিয়ে হোক বা যে প্রসেস আছে ডিইও এবং সিইও দিয়ে, সেটাও সমাধান করতে হবে। তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যে এই জায়গায় কি তাহলে মানে যেটা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে সভাতেও বললেন যে আমার হাতে আর কিছুই নেই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী যদি এই প্রচার সভাগুলোতে, যেমন ধর্ণা মঞ্চে তিনি বলেছিলেন যে একটি কমিউনিটিকে যদি বলে দিই ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলতে পারে, এই মুখ্যমন্ত্রী আজকে বললেন যে মহিলারা যদি কেউ ছাপ্পা দিতে আসে তাহলে মহিলারা এগিয়ে যাবেন, পুরুষরা পিছনে থাকবেন। তারপর তো আপনারা জানেন যে কি করতে হবে। একজন মুখ্যমন্ত্রী তিনি কোথায় বলবেন যে প্রশাসন এই ধরনের দুর্নীতি বা কেউ যদি করতে আসে, ছাপ্পা দিতে আসে, তাদেরকে রোধ করবার চেষ্টা করবেন, আমি শান্তি চাই, শৃঙ্খলা চাই, সুষ্ঠু অবাধ ভোট চাই, তিনি তা না বলে এই ধরনের লোককে উস্কে দেওয়া, সামাজিকভাবে উস্কে দিয়ে একটি পুরো নির্বাচন প্রসেসকে হিংসাত্মক করবার একটা মানে প্রচেষ্টার কথা বললেন। এবং লাগাতার উনি যে এসআইআর প্রসেস নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বলে বেড়াচ্ছেন, যেটা আগের এপিসোডে আমরা ভিডিও ক্লিপ দেখিয়ে দেখিয়ে বলেছি, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, এইটা নিয়ে তো কেউ বিজেপি বা কোনো বিরোধী দল কই নির্বাচন কমিশনকে তো কিছু বলছে না, বা নির্বাচন কমিশন সুমোটো এই ধরনের প্রচেষ্টা, হিংসা ছড়ানোর প্রচেষ্টা বা সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলে দেওয়ার প্রচেষ্টা, যেটা সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে এই জাজদের এগেইনস্টে কিছু বলা যাবে না তাদের বিচার প্রক্রিয়া নিয়ে, কই কেউ তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটা এফআইআরও তো এই ব্যাপারে হলো না। এটা যদি একটা সাধারণ মানুষ করতো তাহলে কি হতো? ঠিক এই ধরনের কথা যদি কোনো একটা সাধারণ মানুষ কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে বলতো, যদিও সেটা কখনো আমরা সাপোর্ট করি না, বিরোধিতা করছি, কিন্তু আমি বলছি যুক্তির খাতিরে যদি বলতো, বা যদি কোনো বিরোধী দল এরকম কথা বলতো, তাহলে এতক্ষণে ঠিক কি হতো? বা কোনো একটি মানুষ অসতর্কভাবে যদি এই ধরনের রাগের চোটেও বলে ফেলতো, যে পরিমাণ অপশাসন চলছে সেই ক্ষোভ রাখতে না পেরে যদি সেই মানুষ এই ধরনের কথা বলে ফেলতো, তাহলে প্রশাসন, পুলিশ, কোর্ট, কমিশন তাকে ঠিক কি করতো? তাহলে এই মানুষগুলি যারা কিনা যাদের সমাজে তাদের এত বড় প্রভাব, যিনি মুখ্যমন্ত্রী, তার এগেনস্টে কেন এফআইআরটা হবে না? এবং সেটা প্রথম থেকেই যদি আজকে প্রায় ওই ধর্ণা মঞ্চ থেকে আজ পর্যন্ত প্রায় দিন 10-15 হয়ে গেল, এখনো পর্যন্ত তো কোনো রকম কেউ কোনো ব্যবস্থা নেয়নি ওই একটা কমিউনিটিকে ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে শেষ করে ফেলে দেওয়া এই মন্তব্যের বিরুদ্ধে। এর থেকে প্ররোচনামূলক মন্তব্য সভ্য সমাজে আর কি থাকতে পারে? সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তাদেরকেও বলি যে মানে ওনারা সংখ্যালঘুদের এত সস্তা ভাবেন যে তারা মানুষই না, ওনার কথায় তারা ওঠবস করেন। এবং রেড রোডে যে ওনাদের পবিত্র ঈদ,
ঈদের যে নামাজ, সেই নামাজে গিয়ে উনি যেভাবে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছিলেন, সেটাও এই সংখ্যালঘুদের কেমন লেগেছে। এইটা তো উনি করেই থাকেন, বরাবরই করে থাকেন। কিন্তু এখন তো নির্বাচনী আচরণ বিধি চলছে, এই আচরণ বিধিতে এইবার এই ধরনের কথাবার্তাগুলো বলা। আমি শেষ করব একটা বিশেষ পয়েন্ট দিয়ে। জানেন তো, অনেকেই বলছেন যে এই রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে উনি শহীদ সাজবার চেষ্টা করবেন, সেই প্রয়াসটা কিন্তু শুরু হয়ে গেল। ঠিক কথা, যারা দর্শকরা বলেছেন ঠিক বলেছেন, অনেকেই সেটা মনে করেন যে আমার হাতে তো আর কিছু নেই। উনি বলতেই শুরু করে দিয়েছেন আমার হাতে আর কিছু নেই, এবার যদি কিছু হয় তাহলে তার দায় অমুকের, এবার যদি কিছু হয় তার দায় বিজেপির, কমিশনের, আমার হাতে আর কিচ্ছু নেই, সব অফিসার পাল্টে দিয়েছে, আমার হাতে আর। কেয়ারটেকার গভর্নমেন্ট, জনগণকে জানতে হবে দায়িত্বটা ওনারই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওনারই দায়িত্ব। এবং এইভাবে যদি ভোটটা পিছিয়ে যায় এবং কোনো কারণে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, যে কথাটা দিয়ে শেষ করতে চাইছি জানেন তো, ওনাদের দলের ওই রাষ্ট্রপতি শাসন কথাটা শুনেই যা রিপারকেশন হবে, একদম ওনাদের যেটুকু বুথ টেবিল অবশিষ্ট আছে, যে পরিমাণে মানুষ, সংখ্যালঘু মানুষ ওনাদের দল ত্যাগ করে বিভিন্ন দলে চলে যাচ্ছে, আমি নাম করছি না সেগুলোর আর। তা ওনাদের দলের মূল ভিত্তিটাই দাঁড়িয়েছিল যে 38-40% যে ভোট, তার মধ্যে 30-35% ভোটের মূল ভিত্তিটাই ছিল সংখ্যালঘুদের, আর হয়তো 7-10% হিন্দু ভোট। তাহলে সেই 35-30% ভোটে পুরো ধস। আর যেটুকু অবশিষ্ট আছে রাষ্ট্রপতি শাসন, এই কথাটাই যদি শোনে তারা, তাদের কিন্তু ওই গ্যাস বেলুন থেকে পিন দিলে যেরকম হাওয়া বেরিয়ে যায়, সেরকম হাওয়া বেরিয়ে যাচ্ছে। এরপরে না, যদি সেটা সত্যিকারের হয়, তাহলে ওই দলটার পতাকা বাঁধার লোক পাবে না, এটাও বাস্তব। মানে ভোটের আগেই দলটা প্রায় উঠে যাওয়ার অবস্থা হবে। আর শ্রমিক ভট্টাচার্যের এই অবস্থান আজকে, বিজেপির রাজ্য সভাপতি, এটা আমাদের কথাটাকেই কিন্তু অনেকটা গ্রহণযোগ্যতা দিল যে না, এখনো অনেক কিছু বাকি আছে বাপু, এক্ষুনি সবকিছু হয়ে গেল এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের যারা প্রশাসন এবং রাজনীতি, অভূতপূর্ব ঐতিহাসিক নজিরবিহীন দিন আগামী দিনে দেখতে চলেছে। আমরাও অপেক্ষায় থাকলাম সেগুলো দেখার জন্য, আপনারাও অপেক্ষায় থাকুন। আপনাদের এপিসোডগুলো কেমন ভালো লাগছে সেটা জানাবেন কমেন্টে, সুচিন্তিত মতামত পাঠাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করুন, নোটিফিকেশন অন রাখুন। অনেক ইন্টারেস্টিং এপিসোড সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমরা। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।